আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন সবাই। আজকে আমরা আলোচনা করব বরাবরের মতোই স্বাস্থ্য নিয়ে, মহিলাদের স্বাস্থ্য নিয়ে। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর শাহানা রাজ্জাক। আমি গাইনি বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আমি রিটায়ার্ড সুইট প্রফেসর গাইনি এবং আমি খুলনাতেই আছি। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সঙ্গে জড়িত, পাশাপাশি প্রাইভেট প্র্যাকটিস করছি। তো আমি বরাবরের মতো আমার সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকে আমার সাবজেক্ট ম্যাটার হলো একটোপিক প্রেগনেন্সি, মানে জরায়ুর বাইরে যদি বাচ্চা আসে তাহলে আমরা একটি বলি একটোপিক প্রেগনেন্সি। তো জরায়ুর বাইরে বাচ্চা আসাটা তো স্বাভাবিক কথা না, তাই না? এটা নিয়ে ডিল করব এবং কিভাবে এটা হলে কি সমস্যা হয় এবং আমাদের কিভাবে এটাকে আমরা না হোক এটা করতে পারি, আর কিভাবে এটা থেকে আমরা রোগীর জীবনটাকে রক্ষা করতে পারি এবং ভবিষ্যৎ তার জন্য ভালো হয় সেটা আমরা নির্ধারণ করতে পারি। স্বভাবতই আসলে আমরা একটোপিক কথাটা শুনলে অনেক সময় আমরা মানেটা বুঝতে পারি না। একটোপিক কথাটার এটাই মানে যে আমাদের যেহেতু মহিলাদের কিছু অঙ্গ যেরকম জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী, এইটা নিয়েই প্রেগনেন্সি হয়। এখন ডিম্বাশয় থেকে ডিম ফাটে প্রতি মাসে, আমরা জানি। যারা স্বাভাবিক, যাদের সাইকেল, তাদের এটা প্রতি মাসে হয়তো ডিম্বাশয় আমাদের দুইটা থাকে, ফ্যালোপিয়ান টিউবও দুইটা থাকে, আর জরায়ু একটা থাকে। তো জরায়ুকে ডিম্বাশয়ের সঙ্গে কানেকশন করে দেয় হলো ডিম্বনালী। তো এখন যখন একটা প্রেগনেন্সি হয়, আমরা প্রথমে স্বাভাবিকটা জানি। বাচ্চা যখন প্রেগনেন্ট হন কেউ, মা আমাদের, তাহলে তার ডিম্বাশয় থেকে ডিমটা ফুটে নিষিক্ত হয় স্পার্মের সঙ্গে এবং সেটা একটা পথ জার্নি করে আসে। সেই জার্নি পথটা হলো ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। এই জার্নিটা করে এসে সে জরায়ের মধ্যে এসে প্রতিস্থাপিত হয়। এটি হলো একটা স্বাভাবিক প্রেগনেন্সি, যে স্বাভাবিক একটা গর্ভধারণ, এটা প্রক্রিয়া। তাহলে আমরা কি জানছি? আমাদের দুইটা ডিম্বাশয় আছে, দুইটা ফ্যালোপিয়ান টিউব আছে এবং জরায়ু একটি আছে। তো আজকে আমি সেটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত গর্ভ অবস্থা বলতে বুঝি জরায়ুর মধ্যে বাচ্চা, এটাই তো গর্ভ অবস্থা, তাই না? গর্ভ মানে হলো আমরা বলি যে জরায়ু। তো গর্ভ অবস্থায় বাচ্চা যদি গর্ভতেই ধারণ করে, কেউ জরায়ুতে ধারণ করে, তাহলে তো এটা স্বাভাবিক প্রেগনেন্সি। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার প্রসঙ্গ একটোপিক, মানে জরায়ুর বাইরে যদি বাচ্চা আসে তাহলে আমরা কি করব, কি কি সিমটম হয়, কি অসুবিধা হয়, কেন হয়, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বরাবর মতো আমি ঈদের পরে কিছুটা বিরতি নিয়েই আমি শুরু করেছি। সপ্তাহে 2 দিন 3 দিন চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকতে। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। তো এখন আমরা আজকের বিষয়ে আমি বলেছি একটোপিক প্রেগনেন্সি মানে হলো কি জরায়ুর বাইরে বাচ্চা প্রতিস্থাপিত যদি হয় তাহলে কি হবে। এটাকে আমরা বলবো একটোপিক, মানে জরায়ুর বাইরে, জরায়ুর ভিতরে না, হয় ফ্যালোপিয়ান টিউবে অথবা ডিম্বাশয় অথবা অন্য কোনো জায়গায়। তাহলে এটা একটা মারাত্মক একটা অসুবিধা, কেননা বাচ্চা থাকার কথা জরায়ুতে, কিন্তু সে জরায়ুতে নাই। তাহলে কি হবে? অবশ্যই এখানে সমস্যা হওয়ার কথা, তাই না? তো এটা আমরা প্রথমে জানি যে কতজনের হয়। সাধারণত সবারই এরকম হয় না। 100 জন প্রেগনেন্ট মাদার যদি হয় প্রেগনেন্সি এখানে হয়, তার মধ্যে একজনের হতে পারে। তাহলে আমরা জানলাম যে এটার ফ্রিকোয়েন্সি কেমন, যে 100 জন প্রেগনেন্ট মাদারের সবাই কি হবে না, এটা একজনের হতে পারে 100 জনের মতো, এটা দেখা গেছে, সমীক্ষায় বলেছে এটা। তো আমরা জানলাম যে 100 জন প্রেগনেন্ট মাদারের মধ্যে একজন ভুগতে পারে এই সমস্যায়। তাহলে এখন আমরা ধরুন না কেন হবে এটা হবে কি, এই যে পথটা, জার্নিটা, যে জার্নির পথটা আমরা অতিক্রম করে আমাদের ডিম্বাশয় এবং ডিম্বাণু বলি আমরা, এটা যখন
নিষিক্ত হওয়ার পরে এটা কি হবে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে জার্নি করবে, করে সেটা কোথায় আসবে, জরায়ুর মধ্যে এসে পড়ার কথা ছিল, কিন্তু সে কোনোখানে বাধাপ্রাপ্ত হলো, বেঁধে গেল। তা বাধাপ্রাপ্ত হয়ে কোথায় আটকে যাচ্ছে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সাধারণত বেঁধে যায়। সাধারণত জার্নির পথ হলো ফ্যালোপিয়ান টিউব, মানে ডিম্ব নালী। এখন ডিম্বনালী রাইট সাইডেও একটা আছে, লেফট সাইডেও একটা আছে, তাই না, দুটো আছে। যখন লেফট অ্যান্ড রাইট যে কোনো একটাতে সে কি করে আটকে পড়ে যায়, আটকা পড়ে, বাধাপ্রাপ্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো একটোপিক প্রেগনেন্সি। এখন সাধারণ ধারণা কি, জরায়ু একটা থলি, সেটা সাইজ অনেক বড়, তাই না, তার মধ্যে একটা ডিম্বাশয় এসে শিকড় গাড়ে, যে একটা ফুল আসে, ফুল হয়ে এটা বাচ্চাটা ক্যাভিটির মধ্যে থাকে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যালোপিয়ান টিউব তো চিকন ছোট জায়গা, এটা তো ডিস্টেন্সিবিলিটি নাই, এটা যে ইলাস্টিসিটি বেশি না। জরায়ু যেরকম বাচ্চা হতে হতে বাড়ে বাড়ে বড় হয়ে একদম বুক পর্যন্ত চলে আসে, একটা ফ্যালোপিয়ান টিউব যেটা চিকন ছোট 3 মিলিমিটার সাইজ, আর লেন্থে হলো 10 সেন্টিমিটার, তো এটা লম্বায় হলো 10 সেন্টিমিটার, 10 থেকে 12 হাইস্ট। তো এইটাতে যদি একটা বাচ্চা এসে ওখানে আটকে যায়, বাধাপ্রাপ্ত হয়, তাহলে ওইটা ওখানেই বড় হবে। এটা তো জরায়ুতে আসতে পারছে না, বাধাপ্রাপ্ত হয়েছে, তাহলে ওখানে সে বাড়ছে। এখন এটার বাধা বাড়লে এটা তো ক্ষমতা নাই, এটা ডিস্টেন্স হওয়ার, এটা বাড়ার ক্ষমতা নাই, তখন একটা স্যাক, প্রেগনেন্সির একটা থলি, সেটা এখানে বাড়তে পারবে না। না বাড়তে পারলে একটা সার্টেন পজিশনে আসবে, এসে সেটা বাস্ট করবে, ফেটে যাবে, তাহলে এটা একটা জরুরি অবস্থা তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলবো, একটা জরুরি অবস্থা তৈরি হয়ে যায়। তো ডান দিকেও হতে পারে, বাঁ দিকেও হতে পারে। তো এটাতে রিস্কি থাকে যে আমাদের ডিম্ব নালীতে সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা বেঁধে যায়, আটকে যায় এই পথে, এবং এখানে বড় হয় এবং বড় হতে পারে না, তখন কি হয়, এটা ফেটে যায়। তাহলে এটা এখানে সার্ভাইভ করতে পারে না, হাইয়েস্ট 12 সপ্তাহ পর্যন্ত সে সার্ভাইভ করতে পারে, বেঁচে থাকতে পারে। তাহলে আমরা আজকে এটাই জানলাম যে কেন হবে সেটা এখন আমরা জানি না, কিন্তু কোথায় হয়, কিভাবে হয়। এখন এটা আমরা জানলাম যে ফ্যালোপিয়ান টিউব মানে ডিম্বনালীতে এটা হতে পারে। ডিম্বনালী দুইটা থাকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, যে কোনো একটাই আমাদের হতে পারে। এখন আমাদের কারণ কি, এটা তো আমাদের জানা দরকার। কারণ জানলে না বুঝবো যে হ্যাঁ কেন হচ্ছে। এটা সাধারণত যাদের কোনো কারণে, এটাকে বলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা আমরা বলি, হ্যাঁ, যৌন সংক্রান্ত রোগ যদি কারো হয়ে থাকে, তাহলে এই ফ্যালোপিয়ান টিউবটা কি হয়, ডিম্বনালীটা অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, ইনফেক্টেড হয়, ইনফেকশন হয়, প্রদাহ বলে, আমরা ইনফেকশনকে বাংলায় বলি প্রদাহ। তো প্রদাহ যখন হয় তখন এটা যে স্বাভাবিক যে নড়াচড়ার ক্ষমতা, এটা কমে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, হ্যাঁ, বন্ধ হয় না, রেস্ট্রিক্টেড মানে কমে যায়, এবং সেখানে ডিম্বাশয়ের ভিতরে এই যে ডিম্বাণুটা এসে আটকে যায়, হ্যাঁ। তো এই যে আমরা বললাম না, নিষিক্ত একটা ডিম্বাণু ওখানে আটকে গেল, তাহলে কি হবে, এটা আর বাড়তে পারবে না, কারণ এটার ক্ষমতা নেই, এতটুকু জিনিস ধরার মতো ক্যাপাসিটি নাই। তাহলে ইনফেকশন হলে এটা বেঁধে যেতে পারে, অথবা যদি কারো অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়ে থাকে, তাহলে সেটা যদি ইনফেকশন হয়ে থাকে, তাহলে এই ডিম্ব নালীটা এফেক্টেড হয়ে যায়। অথবা তার কোনো কারণে দেখা গেল যে কোনো জরায়ুতে কোনো ইনফেকশন হয়েছিল, সেটা বাইরের দিকে চলে গেছে, সেটা হতে পারে সেপটিক অ্যাবর্শন, যেটা হতে পারে ইনকমপ্লিট অ্যাবর্শন, কিংবা অ্যাবর্শন যদি তার থাকে, তাহলে কিন্তু অ্যাবর্শনটা যদি সে টাইম মতো ট্রিটমেন্ট না করে থাকে, উনি যদি অ্যান্টিবায়োটিক বা ওষুধপত্র সময় মতো না নিয়ে থাকেন, তাহলে ডিম্বাশয়টা তার কোনো সমস্যা হয় না, কিন্তু তার কি সমস্যা হয়, ডিম্বনালীটা ইনফেক্টেড হয়। এখন ডিম্বনালী যখন এফেক্টেড হয়, তখন কি হবে, ডিম্বনালীতে একটা নিষিক্ত ডিম্বাণু আটকে যাবে, যেতে পারে, সেটা ডান দিকে হতে পারে, বাঁ দিকে হতে পারে। তো এখন এটা কি খারাপ না কি, এটা আমাকে জানা দরকার, তাই না। এটা কিন্তু খুবই একটা এমার্জেন্সি মানে জরুরি অবস্থা হয়ে যায়। কেন জরুরি অবস্থা বলছি, কারণ এটা কি করবে, ওখানে ছোট জায়গা, ওটা ফেটে যায়, আর যখন ফেটে যায় তখন আমরা পেশেন্টকে কিভাবে বুঝি, একটা ডক্টর কিভাবে বুঝবে, রুগী কিভাবে বুঝবে, এটা আমাদের জানা দরকার। ফেটে গেলে কি হবে, হঠাৎ ব্যথা হবে, এবং পেটের ভিতরে রক্ত জমাট বাড়তে থাকবে, একটু একটু করে বাড়তে বাড়তে 3 দিন 4 দিন বা একদম 1 ঘন্টার মধ্যেও হতে পারে যে তার রক্তটা পুরো পেটে জমে যাচ্ছে, এবং তখন সে কি হচ্ছে, রক্তশূন্য হচ্ছে, তাই না, তার পেটে ব্যথা করছে। এবং রুগী যখন আসছে আমাদের কাছে, তখন দেখা যাচ্ছে রুগীটা সাদা হয়ে গেছে, এবং একটা ইতিহাস নিয়ে আসছে যে হ্যাঁ সে প্রেগনেন্ট। তাহলে তার 3টা ইতিহাস দরকার, একটা হলো যে সে প্রেগনেন্সি ইয়েস পজিটিভ,
যে প্রেগনেন্ট সে ব্যাপারে সে শিওর, তাহলে একটা প্রেগনেন্সি টেস্ট করেছে সে, অথবা বিটা এসসিজি নামে একটা ইউরিনে একটা টেস্ট করলে বোঝা যায় সে প্রেগনেন্সি শিওর কিনা। আর একটা যদি আল্ট্রাসাউন্ড আমাদের করা থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ আল্ট্রাসাউন্ড করা আছে এবং আল্ট্রাসাউন্ড বলছে যে জরায়ুতে কিছু নাই, তাহলে কোথায় আছে টিউবে কোনো কিছু দেখা যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারছি? তাহলে আমাদের একটা হলো পেশেন্ট কি ইতিহাস দিচ্ছে, আর একটা হলো আমরা রিপোর্ট ইনভেস্টিগেশন করে কি পাচ্ছি, দুটো মিলিয়ে আমাদের ডায়াগনোসিসটা বা আমাদের রোগ নির্ণয়টা আমরা একেবারে শিওর হব, একেবারে আমরা অবশ্যই শিওর হয়ে যাব যে হ্যাঁ এই রোগটা এটাই তার হয়েছে, তাহলে নির্দিষ্ট করে আমরা বলতে পারবো। তাহলে পেশেন্ট কি সমস্যা নিয়ে আসে? রুগী দেখা যায় যে তলপেটে প্রচন্ড ব্যথা এবং রুগী সাদা হয়ে গেছে এবং ইতিহাস থাকবে সে প্রেগনেন্ট, এটাই তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসছে। কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ যদি নাও আসে আমরা সন্দেহ করি যে ডেটটা পার হয়ে গেছে। হ্যাঁ, ডেট যখন পার হয়ে যায় ন্যাচারালি একটা ম্যারিড ওম্যান যদি হয় তাহলে আমরা কি ভাবি যে সে প্রেগনেন্সি। তো এছাড়া আমরা বিটা এসসিজি করে কনফার্ম করব যে হ্যাঁ তা জরায়ু তো কিছু নেই, কিন্তু বিটা এসসিজি লেভেল যেটা যেটা হরমোন তৈরি করে প্লাসেন্টা, হ্যাঁ প্লাসেন্টা মানে ফুল জরায়ু ভিতরে যেটা থাকার কথা সেটা একটা হরমোন তৈরি করে, তার নাম বিটা এসসিজি। এই লেভেলটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? বিটা এসসিজি লেভেলটা ব্লাডে হাই থাকবে। তখন আমরা বুঝে যাব যে হ্যাঁ এটা 5 সপ্তাহ 7 সপ্তাহ প্রেগনেন্সি বা হাইয়েস্ট 12 সপ্তাহ হলে মধ্যে ওরা ফেটে যায়। তাহলে আমাদের কনফার্ম হওয়ার জন্য আমাদের কি লাগবে? একটা হলো ডক্টর এক্সামিন করবে, তাকে ফুললি অ্যানিমিক পাওয়া যায়, অনেক সময় যদি না ফাটে তাহলে অ্যানিমিক পাওয়া যায় না, কিন্তু তার তলপেটে প্রচন্ড রকম ব্যথা, এবং তাকে যদি ইন্টারনাল এক্সামিন করা হয় পরীক্ষা করা হয় তাহলে দেখা যায় যে জরায়ুর বাইরে একটা কোনো কিছু পাওয়া যাচ্ছে, একটা চাকা পাওয়া যাচ্ছে, তখন এটা ধরে নেওয়া হয় যে এটা একটা সমস্যা এবং সেটা একটোপিক হওয়ার চান্স বেশি। তো আমরা কনফার্ম করব কিভাবে? যদি সময় থাকে হাতে অবশ্যই আমরা, রোগী যদি খুব একদম অজ্ঞান না হয়ে যে থাকে রক্ত ক্ষরণের জন্য, তাহলে আমরা কি করতে পারি? একটা আল্ট্রাসাউন্ড করে দেখে কনফার্ম হতে পারি। আর একটা যেটা করি সেটা হলো আমরা বিটা এসসিজিটা দেখলে কিন্তু কিছুটা বুঝে যাই যে জরায়ুর ভিতরে কিছু নাই, বিটা এসসিজি হাই এবং তার প্রেগনেন্সি টেস্ট 50% কেসেস পজিটিভ, তার পাশাপাশি তার মিসড পিরিয়ডের হিস্ট্রি ইতিহাস এটা আছে। আর যদি ফেটে যায় তাহলে আমরা কি পাবো? যে তার প্রচন্ড রকমের রক্তশূন্য, আমাদের পেশেন্ট খুব রক্তশূন্যতায় ভুগছে। তাহলে কি হলো? এটা ভালো না খারাপ? এই যে একটোপিক প্রেগনেন্সি এটা কি ভালো না খারাপ? তাহলে এটা অবশ্যই ভালো না, তাই না? এটা একটা জরুরি অবস্থা। কেমন জরুরি অবস্থা? যে তাকে রক্ত ক্ষরণের জন্য রক্ত দিতে হবে, তার জরায়ুর ভিতরে বেবি নাই, ফিটাসটা নাই, তাহলে জরায়ুর বাইরে আছে, তাহলে এটা বাড়তে পারবে না। আর যদি না বাড়তে পারে তাহলে এটা একটা অবশ্যই একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়, পেশেন্ট অনেক সময় শকে চলে যায়, প্রচণ্ড ব্যথা অনুভূত করে হয়, কোমরের দিকে পিঠের দিকে ব্যথা হয়, নিঃশ্বাসে কষ্ট হয় এবং সে পুরোপুরি একদম যদি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে আনকনশাস হয়ে যায়, মানে তার কনশাসনেস থাকে না, অজ্ঞান হয়ে যাওয়া বলি আমরা, এবং পাশাপাশি সে পেটে ব্যথাটা প্রচন্ড রকম বলবে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো এই একটা সিচুয়েশনে যখন একটা পেশেন্ট আসে এবং তার প্রেগনেন্সি টেস্ট করার মতোও সময় থাকে না, তাহলে আমরা তার হিস্ট্রি নিয়েও কিন্তু অনেকখানি বলতে পারি। তো এটা হলো ইতিহাস নেওয়াটা, সেই জন্য একটা পেশেন্টের জন্য খুবই জরুরি, এবং পেশেন্ট অনেক সময় সচেতনতা দরকার যে ডেটটা তার এলএমপি লাস্ট পিরিয়ডটা কত তারিখে হয়েছিল, এইটা তার স্পষ্টভাবে খেয়াল রাখাটা একজন মহিলার জন্য একটা বড় কাজ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সব মহিলাদের জানা উচিত যে ডেটটা লাস্ট ডেট কত ছিল। এটা কিন্তু খুবই একটা জরুরি ম্যাটার, কেননা আমি জানি না আমার প্রেগনেন্সি হবে এবং সেটা রাপচার করবে এবং সেটা টিউবেই থেকে যাবে, এটা তো আমরা জানি না। তাহলে আমাদের যদি ডেটটা এক্স্যাক্টলি আমরা ঠিক মতন ডেটটা আমরা বলতে পারি আমার ডক্টরকে, তাহলে তিনি এক্সামিন করে কিন্তু 90% কেসেসে উনি ডায়াগনোসিসটা করে দিতে পারবেন। তাহলে ডায়াগনোসিস করতে গেলে, একটা রোগকে নির্ণয় করতে গেলে, সঠিকভাবে নির্ণয় করতে হলে আমাদের রোগীর ইতিহাস ভীষণ ভীষণ প্রয়োজন। এর পাশাপাশি ওনার কোনো অ্যাবর্শন হয়েছিল কিনা আগে সেটা শুনতে হবে, তাছাড়া তার কোনো সার্জারি ছিল কিনা, যেমন আমি বললাম ছোট সার্জারি অ্যাপেন্ডিসাইটিস যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই সমস্যা একটা ধরে নিতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। আর একটা হলো তার
কখনো পর্যন্ত আমার পেশেন্টের কখনো কি কোনো সেক্সুয়ালি যৌন সংক্রান্ত রোগ হয়েছিল কিনা এটা জানা দরকার, এবং তার ডিএনসি বা কোনো কারণে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে ওয়াশ করা হয়েছিল কিনা, তিনি অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন কিনা এবং সুস্থ হয়েছিলেন কিনা, এইগুলো কিন্তু আমাদের একটা ইতিহাস থেকে নিতে হবে। তো একটা রোগ নির্ণয়ের জন্য ইতিহাস খুব একটা জরুরি ব্যাপার, তাই জন্য আমরা কি করি, রোগীদের ইতিহাস নিই, তাই না? তো এখন এটা আরও ইতিহাস নিতে হবে, আগের বার তার কোনো একটোপিক ছিল কিনা, এটাও কিন্তু আমাদের একটা ইতিহাসের একটা বড় পার্ট, যে আমি আগের বার আমাদের এই পেশেন্টের একটোপিক হয়েছিল কিনা। মেয়েদের কিন্তু 2টা টিউব থাকে বললাম, আগে যদি একটোপিক একবার হয়ে থাকে তাহলে পরবর্তীতে বাচ্চা আসলে সেটা কিন্তু 10% কেসেসে 10% কেসেসে আবার একটোপিক হতে পারে। তো এটাও একটা পয়েন্ট আমাদের, তাই না, যে আমরা একটোপিক একবার হলে 10% চান্স পরবর্তীতে হওয়ার। তাহলে এটা অনেক, রোগটা খুব ডেঞ্জারাস না? একটা হলো লাইফ সেভ করতে হবে, তার ভিতরে ফেটে যায়, যদি ফেটে যায় তাহলে সে ইমার্জেন্সিভাবে তাকে অপারেশন করতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে, রক্ত জোগাড় করতে হবে। এইসব কারণেই কিন্তু আমাদের সবাই রক্ত গ্রুপটা জানা উচিত। হ্যাঁ, রক্ত সম্পর্কে আমাদের গ্রুপটা কি, যদি আমার এবি নেগেটিভ থাকে তাহলে রেয়ার গ্রুপ, আর যদি আমার নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে তাহলে আমার ব্লাড লাগলে কি করতে হবে, আমাকে আগের থেকে যোগাযোগ করতে হবে। যে এইখানে তো আগের থেকে যোগাযোগ করার সুযোগ নাই, তাহলে রক্ত না পাওয়া গেলে রোগীর অবস্থা খারাপ হবে, জরুরি অবস্থা থেকে আরও খারাপের দিকে রোগী চলে যাবে। তো আপনারা আমার সবাই সঙ্গে আছেন, ধন্যবাদ সবাইকে। আমি আজকে আলোচনা করছি একটোপিক প্রেগনেন্সি নিয়ে, যারা পরবর্তীতে যোগদান করেছেন তাদের জন্য আমার টপিকস নিয়ে কথা বলা, যে একটোপিক প্রেগনেন্সি মানে জরায়ুর বাইরে যদি কোনো গর্ভধারণ হয় কিন্তু সেটা জরায়ুর বাইরে, তাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা পেশেন্টের কি পাচ্ছি, রক্ত শূন্যতা, তাই না? রক্ত শূন্যতা কিন্তু আসলে মানুষকে অনেক বেশি কাহিল করে দেয় এবং অজ্ঞান করে দেয়, এবং রুগী তখন কোনো কথাই বলতে পারে না, ইতিহাসও দিতে পারে না। আর আমরা কি জানলাম, যে ফ্যালোপিয়ান টিউব সবচেয়ে বেশি পার্ট, এখানে সবচেয়ে বেশি একটোপিক হয়। জরায়ুর বাইরে যদি বাচ্চা আসে তাহলে ফ্যালোপিয়ান টিউবে আসাটার সম্ভাবনাই সবচেয়ে 99%। আর 1 or 2% কোথায় থাকে, ডিম্বাশয় বা জরায়ুর পিছনে যে জায়গাটা খালি জায়গা সেখানে, অথবা জরায়ুর মুখের কাছে এসে বেঁধে থাকে। হ্যাঁ, তো এগুলো হতে পারে, এগুলো আমাদের জানা দরকার। যে ফ্যালোপিয়ান টিউবেই হবে তা না, ফ্যালোপিয়ান টিউবের বাইরে ডিম্বাশয় থেকে যেতে পারে, সে বাধাগ্রস্ত হয়ে ফ্যালোপিয়ান টিউবের মুখের কাছে অথবা জরায়ুর পেছনে যে জায়গাটুকু আছে সেখানে সে শিকড় গাঁটতে পারে। তাহলে গাঁটওয়াল, যেটা আমরা বলি খাদ্যনালী বা গাঁটওয়াল, এখানে যেও সে কিন্তু ইমপ্ল্যান্ট হতে পারে। তো এগুলো হলো যে জায়গাগুলো আনকমন, কিন্তু হয় না তা না। সবচেয়ে কমন জায়গা কোনটা, ফ্যালোপিয়ান টিউব মানে ডিম্বনালী। তাহলে আমরা কি দেখলাম, যে এটা লক্ষণ কি আমি বললাম একবার, রক্তপাত হবে। তাহলে রোগী কি নিয়ে আসবে, ব্লিডিং নিয়ে আসবে। যে ব্লিডিং নিয়ে আসতেছে সে, আমরা জানি যে তার রক্তপাত হচ্ছে, তার পাশাপাশি কি হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, তারপরে কি অজ্ঞান হয়ে যাচ্ছে, প্রেশারটা একদম লো, 0-তে চলে যায় অনেক সময়, এত লো প্রেশার হয়ে যায়, কারণ তার ব্লিডিং হচ্ছে, হয় পেটের ভিতরে না হলে বাইরে। তাহলে কি হবে, তার প্রেশারটা ফল করে যাবে। যে কোনো মানুষের যদি অনেক ব্লিডিং হয় তাহলে নিশ্চয়ই তার প্রেশারটা কি হয়, ফল করে যায়, মানে প্রেশারটা 0-র কাছাকাছি চলে আসে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, এখানে রোগীটা গুরুতরভাবে অসুস্থ হয়ে যায়, এবং তলপেটে প্রচন্ড ব্যথা, কোমরে প্রচন্ড ব্যথা, এবং একটা সময় এসে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তাহলে আমাদের ঝুঁকি কি এটার মধ্যে, যে একবার যদি অপারেশন করে যদি কোনোটা কেটে বাদ দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, কোনো কারণে হতে পারে, সেটা অন্য সমস্যা ছিল রোগীর, সেই সময় ফ্যালোপিয়ান টিউবটা বাদ দেওয়া হয়েছে, তখন আমি আরেকটা যে ফ্যালোপিয়ান টিউব আছে সেটা কিন্তু ডিম্বাশয়ও আছে, এবং কোনো কারণে যে ডিম্বাশয় কারো ফেলে দেওয়া হয়, ফ্যালোপিয়ান টিউব ফেলে দেওয়া হয় এক সাইডে, তাহলে আরেক সাইডের আছে। তাহলে আমাদের এই অপারেশন করার কি করতে হবে, আগে শুনি আমরা কি করতে হবে। এটা কি করতে হবে, আমাদের ওপেন করতে হবে না, পেটটা খুলতে হবে। এখন পেটটা খোলা তো এখনকার দিনে এতটা করা লাগে না, এখন ল্যাপারোস্কোপি বলে একটা সার্জারি আছে, যেটা কিনা নাভির কাছে আমরা ফুটো করি একটা, ওটা দিয়ে আমরা একটা ক্যামেরা ঢুকাই দিই, হ্যাঁ, আর দুই পাশে 2টা ছিদ্র করে ইনস্ট্রুমেন্ট ঢুকাই, এবং এটা আমরা স্ক্রিনের উপরে দেখি, ভেসে ওঠে পেটের ভিতরের এই ছবিটা। স্ক্রিনের দিকে তাকিয়ে সার্জন অপারেশন করেন, এবং যখন আমরা ইনস্ট্রুমেন্ট ঢুকাবো তখন দেখবো পেট ভর্তি ওর ব্লাড, রক্ত, কারণ ওটা ফেটে গেছে।
তখন ওই যে ব্লাডটা আমরা বের করে নিয়ে আসবো। আর ফ্যালোপিয়ান টিউবটা যদি ফেটে যেয়ে থাকে তাহলে আমরা ফ্যালোপিয়ান টিউবটাকে আমরা ওই যে এখানটায় ডিম্বাশয় বা এটাকে আমরা কি বলবো, নিষিক্ত ডিম, তাই না? নিষিক্ত ডিমটা ওখানে প্রতিস্থাপিত হয়েছিল। প্রতিস্থাপিত হওয়ার কারণে টিউবটা ফেটে গেছে, তাহলে ওখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাহলে আমরা এটা বেঁধে দিব, বেঁধে দিতে হবে, রক্তক্ষরণ বন্ধ করতে হবে। এখনো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু টিউবটা ফেলে দেওয়া লাগে। তাহলে আগে যদি কারো একটোপিক হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার যদি তার হয় এবং দ্বিতীয়বারও যদি টিউব ফেলা দেওয়া হয় তাহলে কত অশান্তি না? এটা আমাদের আজকের প্রসঙ্গ, এই জন্য আমি বললাম আজকের প্রসঙ্গটা খুবই জরুরি এবং এটা কিন্তু আমাদের অনেকেরই হয়। আর হলে যে একবার হলেই যে বাচ্চা আর হবে না তা না, এটা কিন্তু একটা বড় মেসেজ আমি আজকে আপনাদের দিব যে যদি কারো একটোপিক হয় একবার, প্রথমবার, তার যদি অপারেশন করা লাগে, তাহলে যার যদি টিউব ফেলে দেওয়া লাগে থাকে তাহলে তার আর একটা ফ্যালোপিয়ান টিউব আছে, আর একটা ডিম্বাশয় আছে, তার প্রেগনেন্সি হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম যে একটা একটোপিক একবার হলে তার পরবর্তীতে বাচ্চা হতে পারে। আজকে আমার এই কথাটা বলা খুব জরুরি ছিল যে একটোপিক প্রেগনেন্সি হলে আর বাচ্চা হবে না। এটা অনেক পেশেন্টরা এসে আমাদের কাছে বলেন যে আমার তো একবার একটোপিক হয়েছে, আমার আর বেবি হবে না। কিন্তু এই ধারণা থেকে আমরা যেন বেরিয়ে আসি। হ্যাঁ, একটোপিক হলে একটা টিউবে হয়, একটা ডিম্বাশয় হয়তো বাদ গেল, কিন্তু আমার তো আর একটা ডিম্বাশয় আর একটা টিউব আছে। যেরকম কিডনি মানুষের দুইটা থাকে না, আমাদের কোনো কারণে যদি একটা কিডনি ফেলে দিতে হয় তাহলে অবশ্যই ডান দিকেরটা ফেলে দিতে হলে বাঁ দিকেরটা কিডনিটা সমস্ত শরীরের কাজ নিয়ে নেয়। ঠিক তেমনি ডিম্বাশয় আমাদের দুইটা থাকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। যদি কোনো কারণে ডিম্বাশয় এবং ডিম্বানালী কোনো কারণে ফেলে দিতে হয় তাহলে আমাদের ডান দিকেরটা ফেললাম, তাহলে বাঁ দিকেরটা অবশ্যই সেই কাজটা নিয়ে নেবে এবং সেই মায়ের বা সেই ওমেনের প্রেগনেন্ট হতে কোনো সমস্যা নেই। আজকে আমার কি মেসেজ, যেটাকে আমরা বলি সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ এটাই, যদি কারো কখনো একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে, মানে জরায়ুর বাইরে প্রেগনেন্সি হয়ে থাকে এবং তার অপারেশন করা হয়ে থাকে, তাহলে একবার হয়ে থাকে, তাহলে একটা টিউব এবং একটা ডিম্বাশয় ফেলে দেওয়া হয়েছে এবং তাহলে আর একটা টিউব আর একটা ডিম্বাশয় আছে। ঠিক আছে? একটা টিউব আর একটা ডিম্বাশয় যদি থেকে থাকে আমার, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি আরেকবার বাচ্চা নিতে পারছি। এই যে বাচ্চা নিতে পারবো না এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাচ্চা আমি নিতে পারবো, বাচ্চা আসবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। একটা একটোপিক মানে আমার কিন্তু বাচ্চা নেওয়ার শেষ হয়ে যায়নি, আমি আবার বাচ্চা নিতে পারবো। তো এটা আমার কিন্তু আজকে কি মেসেজ, মানে আসল মেসেজটা এটা ছিল। এগিয়ে এই প্রশ্নটার সম্মুখীন আপনারাও হতে পারেন, আমিও হতে হই রেগুলারলি। আর জানা ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা জানতে হবে আমাদেরকে যে হ্যাঁ, একটোপিক প্রেগনেন্সি একবার হলে বাচ্চা হয় না তা না। এছাড়া যদি কোনো কারণে কারো দুইবার একটোপিক হয়ে থাকে বা কোনো কারণে ডিম্বনালী ফেলে দেওয়া হয় তাহলে সে বাচ্চা নিতে পারে যদি তার ডিম্বাশয় থাকে। তা ডিম্বাশয় কি করে? ডিম্বাণু তৈরি করে, তাই না? ডিম্বাণু তৈরি করে এবং আমরা সেটা সেই ওমেন, যেহেতু জরায়ু আছে, ডিম্বাশয় আছে, তাহলে উনি বাচ্চা নিতে পারবেন কিভাবে? ডিম্বনালী তো নাই। আইভিএফ বলে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। হ্যাঁ, আইভিএফ পদ্ধতিতে উনি বাচ্চা নিতে পারবেন। তো এখন আমরা আসি যে এই যে ঝুঁকিগুলো, পরবর্তী ঝুঁকিগুলো কিন্তু আমি বললাম, তাই না? তার আর কি দেখা দিতে পারে? এইসব পেশেন্টদের বাচ্চা হয় না, এরকম হতে পারে, দেরি লাগে, হ্যাঁ, বাচ্চা আসতে চায় না, এটা কিন্তু একটু সময় নিয়ে ফেলতে পারে। এগুলো আমাদের জানা দরকার। আর কমপ্লিকেশন কি হয়, কি জটিলতা কি তৈরি হয় সেটা একটু শুনি আমরা। জটিলতাটা এটাই যে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, জরুরি একটা অবস্থা তৈরি হয়ে যায়। তখন পেশেন্টকে রাত 2টা হোক, ভোর 5টা হোক, আর দিনের বেলায় হোক, তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হতে হয়। কারণ এই চিকিৎসা তো বাসায় বসে হবে না। আর যত আমি দেরি করব তত রক্তক্ষরণ হবে, রোগী আরো খারাপের দিকে চলে যাবে। তো আমাদের কি করতে হবে? তাহলে রক্ত জোগাড় করতে হবে, রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে এবং তাকে অপারেশন করতে হবে। এখন এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, যদি আমরা খুব আর্লি ডায়াগনোসিস করতে পারি যে হ্যাঁ, একটোপিকটা হয়েছে, সাইজ একেবারেই ছোট, 4 মিলিমিটার বা হাইয়েস্ট 8 সেন্টিমিটার এরকম বড় এবং ক্যাভিটির ভিতরেই আছে,
ফ্যালোপিয়ান টিউবের যে ক্যাভিটি সেটার ভিতরেই আছে, ফাটে নাই, ফেটে যায়নি, তাহলে কি হবে, আমরা এটাকে কোনো ওষুধ দিয়ে করতে পারি, অপারেশন নাও লাগতে পারে। এটা কিন্তু একটা বড় সুযোগ। যদি কোনো সার্জন দেখেন বা গাইনোকোলজিস্ট দেখেন যে না, এটা ফেটে যায়নি, সাইজ ছোট আছে এখনো পর্যন্ত, 8 মিলিমিটার 1 সেন্টিমিটারের উপরে হয়নি, ফেটে যায়নি, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা খাওয়ার ওষুধ দিতে পারি। মেডিসিন কিন্তু আছে, কিন্তু ওই সময় ডায়াগনোসিস খুব কম রোগীরই হয়। এবং যদি কেউ ডায়াগনোসিস হয় এরকম যে ফেটে যায়নি, তাহলে কিন্তু আমাদের অপারেশন করতেই হবে এমন না, হসপিটালে ভর্তি রেখে তাকে আমরা ওষুধ খাওয়াতে পারি। কিন্তু এটা সময় লাগবে, 2 সপ্তাহ লেগে যায় এটা ওষুধ দিতে দিতে। এবং আল্ট্রাসাউন্ড করে দেখতে হয় যে এই সাইজটা কতটুকু, ওষুধ খাওয়ার পরে এটা সাইজে কমছে কিনা, আর বিটা এসসিজি লেভেলটা তার নেমে আসছে কিনা, এই দুটো প্যারামিটার দেখে আমি তাকে ওষুধ খাওয়াতে পারি। যেটা ফাটে নেই, টিউবের মধ্যেই আছে, এটার থেকে রক্তক্ষরণ হচ্ছে না, ছোট সাইজ আছে, এবং পেশেন্টের বিটা এসসিজি ওষুধ দেওয়ার পরে কমে এসছে, এরকম সময় যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা ওষুধ দিয়ে কিন্তু এই রোগীটাকে সুস্থ করতে পারি। তাহলে এখানে একটা ওষুধ খাওয়ার সুযোগ আছে, তাই না? ট্রিটমেন্টের পার্ট শুধু যে অপারেশন তা না। অপারেশন কখন, যখন এটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হচ্ছে, পেটের ভিতরে রক্ত জমাট বাঁধছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, এবং রোগী আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা বুঝতে হলে আমাদের সিটি স্ক্যান 2-1 সময় করা লাগে। হ্যাঁ, সিটি স্ক্যান করার মতো কিন্তু প্রয়োজন হতে পারে। তো ডায়াগনোসিসটা আলটিমেটলি কোথায় যাচ্ছে, আমাদের ডায়াগনোসিসটা আলটিমেটলি আল্ট্রাসোনোগ্রাফি করে এবং রোগীর ইতিহাস নিয়ে বিটা ইসিজি লেভেল করে ডায়াগনোসিসটা কনফার্ম করছি আমরা। আর যখনই আমি বুঝতে পারলাম যেটা ফেটে গেছে পেটের মধ্যে, রক্ত শূন্য রোগী একদম পেপার হোয়াইট হয়ে গেছে, পেপারের মতো সাদা, কাগজের মতো সাদা হয়ে গেছে রোগী, মুখটুক ফ্যাকাশে হয়ে গেছে, তখন আমরা বুঝবো এটা ফেটে গেছে। তাহলে সেই ফেটে যাওয়া, যেটা ফ্যালোপিয়ান টিউবের রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি, মানে ফেটে যাওয়া মানে রাপচার করা। তো রাপচার একটোপিক প্রেগনেন্সি একটা ভীষণ রকমের একটা এমার্জেন্সি, এবং এখান থেকে রোগীকে সেভ করা খুব কঠিন হয় যদি রোগী বাড়িতে বসে থাকেন এবং রোগী যদি দায়িত্বশীল কোনো লোক তার সঙ্গে না থাকেন, তাহলে কিন্তু রোগী বাঁচিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যায়। তাহলে আর কোন কোন কারণে, আমি তো শুধু বললাম ইনফেকশন, কিন্তু আমরা যদি একটা পেশেন্ট যদি মনে করেন যে আইইউসিডি ব্যবহার করে, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটাকে আমরা বলি, যেটা হলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য যদি কেউ আইইউসিডি ব্যবহার করেন, হ্যাঁ, কপার টি, হ্যাঁ, এগুলো যদি আমরা ইউজ করি, বা আরও মাইরিনা এগুলো আছে, যদি আমরা ইউজ করি, তাহলে কি হয়, তাহলে এই একটোপিক প্রেগনেন্সিটা হওয়ার চান্স থাকে। আমরা তো প্রেগনেন্সি হতে বাধাগ্রস্ত করছি, তখন কি হয়, প্রেগনেন্সি হয় কিন্তু টিউবে এসে আটকা পড়ে যায়। এগুলো হলো খুবই একটা কঠিন জিনিস, তাই না? সেদিন আইইউসিডি যারা ব্যবহার করেন, ইন্ট্রা-ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস যারা ইউজ করেন, বাচ্চা না নেওয়ার জন্য যারা ইউজ করেন, তারা অবশ্যই এটার ব্যাপারে সচেতন থাকতে হবে যে কোনো একটা পিরিয়ড মিস হলে তারা যেন আল্ট্রাসাউন্ড করে দেখেন, যেটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা সাহায্য করে। এবং এটা ইতিহাসটা সেজন্য আমাদের নেওয়া দরকার, রোগীর ইতিহাস খুব কিন্তু অনেক অনেক আপনাকে ডায়াগনোসিস করতে সাহায্য করে। কি রোগটা হলো, এটা রোগ নির্ণয়ের জন্য ইতিহাসটা ভীষণ প্রয়োজন। আমি আগেও একবার বলেছি, এখনো বললাম, যে রোগীর যদি কোনো যৌন সংক্রান্ত রোগ হয়ে থাকে এবং যদি তার ট্রিটমেন্ট ঠিক মতো না হয়ে থাকে, যদি তার বারবার রিপিটেড ডিএনসি করে থাকে, তার যদি ইনফার্টিলিটির ওষুধ খেয়ে থাকেন, উনি বাচ্চা নেওয়ার জন্য ওষুধ খায়, ইনফার্টিলিটির জন্য কিছু ওষুধ আমরা দিই রোগীকে, খাওয়ার ওষুধও আছে, ইঞ্জেকশনও আছে, এগুলোও কিন্তু আমাকে একটোপিক করতে পারে। আর একটা কি বললাম আমি এখন এই মুহূর্তে, যে এটা যদি কোনো ইয়ে থাকে আপনার, আমরা কি কথা ছিলাম, যে আমাদের যদি ওখানে ডিএনসির ইতিহাস থাকে, আগে একটোপিকের ইতিহাস থাকে, তাহলে এগুলো। আর একটা হলো আইইউসিডি, এটা আমরা অনেকেই জানি না, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটা কিনা আমরা বলি, অনেক সময় আমরা কপার টি নামে বেশি চিনি। তো এটা যদি কেউ পড়েন, ব্যবহার করেন, তাহলে তার একটোপিক হওয়ার চান্স থাকে, এটা জেনে কিন্তু উনি পড়েন। কাজে ডেট পার হয়ে গেলে অবশ্যই তাকে খেয়াল করা উচিত। এবং ইতিহাস নেওয়ার সময় আমরা যখন রোগীর ইতিহাস নেব, এটা কিন্তু ইনভেরিয়েবলি জিজ্ঞাসা করব,
আর একটু কি নেই, বাচ্চা হচ্ছে না, বাচ্চা নেওয়ার জন্য কিছু কিছু ওষুধ দেই আমরা পেশেন্টদেরকে ওভুলেশন ইন্ডাকশন করার জন্য, যে ডিম্বাশয় থেকে ডিম ফাটার জন্য কিছু ট্যাবলেট বা ইঞ্জেকশন ব্যবহার করি ইনফার্টিলিটি রোগে যাদের বাচ্চা হচ্ছে না। আর যেসব রোগীরা এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছে তাদেরও কিন্তু এটা হতে পারে। তাহলে আমরা কি কি জানলাম, ইতিহাসটা নিতে হবে এবং কি কি ক্ষেত্রে তাদের হতে পারে সেটা আমাদের মনে ব্রেনে রাখতে হবে, যে এই কারণে আমার পেশেন্টটা একটোপিক হতে পারে, একটোপিকের চান্স কাদের বেশি। হ্যাঁ, এটা আমাদের জানা প্রয়োজন ছিল, জানলাম। তো আমরা আজকে তাহলে জানলাম কি, যে আইইউসিডি যেটা আমরা ইউজ করি, আইইউডি বলে অনেকে, তো এটা যেটা ইউজ করে তাদের ইতিহাসটা ঠিকমতো নেওয়া দরকার এবং তাদের সচেতন থাকার কথা। এবং যাদের আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি, বাচ্চা আসছে না ট্রিটমেন্ট করি, ওষুধ দিই, তাদের কিন্তু বলে দেওয়া ভালো যে আপনার একটোপিক হতে পারে, কাজে পিরিয়ড মিস হলে সঙ্গে সঙ্গে আপনি যোগাযোগ করবেন, বাসায় বসে থাকবেন না। এটা আমরা কেন বলছি পেশেন্টদেরকে, যে তাদের সচেতনতার জন্য, তাদের ভয় দেওয়ার জন্য না। তার যেটা হতে পারে এটা সে জানলো, নাহলে পরে বলতে পারবেন যে কেন আমি তো এরকম হবে, আমি জানি না, আমি বুঝতে পারিনি। তাহলে আমাদের তার নলেজে দেওয়াটা ভালো, তাকে এটাতে আমরা বলে দেওয়া ভালো। তাহলে এখন কমপ্লিকেশন কি হতে পারে, একটা রুগী আমরা একটু প্রেগনেন্সি হলো, তার কি ঝামেলা হতে পারে। রুগীটা অত্যন্ত জরুরি একটা আনকনশাস হয়ে যে খারাপ অবস্থায় চলে যেতে পারে যদি তাকে আমরা টাইম মতো স্যালাইন ইঞ্জেকশন এবং রক্ত বন্ধ হওয়া, রক্তের বিকল্প হিসেবে শরীরে রক্ত না দিই, ট্রান্সফিউশন বলি। হ্যাঁ, শরীরে রক্ত না দিই তাহলে কি হবে, আমাদের রুগীটা খারাপের দিকে চলে যাবে। তাহলে আমাদের 4-5 ব্যাগ রক্ত অনেক সময় জোগাড় করা লাগে রুগীর জন্য। হ্যাঁ, এবং রুগীটাকে ফিট করা লাগে অপারেশনের জন্য। তাকে যে অজ্ঞান করবো তার জন্য তাতে ফিটনেস লাগবে, তাই না? এই জন্য তাহলে রক্তের প্রয়োজন হতে পারে। আর একটা হলো কি, যে আমরা পেশেন্টটা অনেক সময় যাতে পেশেন্টকে আমরা যাতে শকে চলে না যায়, বা চলে গেলেও সে শক থেকে বাইরে এনেই তো তাকে অ্যানাস্থেসিয়া দিতে হবে, অজ্ঞান করার ছাড়া তো অপারেশন হয় না। আর আমি যদি অজ্ঞান রোগীটাকে করলাম কিন্তু দেখলাম যে করার আগে সে ফিট না, তাহলে কিভাবে করবো, তাই না? রোগীকে ফিট করে নিয়েই তো আমাদের করতে হয়। তাহলে আমাদের ডায়াগনোসিস কি হলো, আমরা সপ্তাহে প্রথমে তার ইতিহাসটা নিলাম। আর একটা কি, আমি যে রোগটা নির্ণয় করব কিভাবে, কার সাহায্য নেবো, একটা হলো আলট্রাসোনোগ্রাফি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানও করতে পারি, যেহেতু যে ছোট্ট সিস্ট ধরা পড়ছে না। আর একটা হলো বিটা ইসিজি লেভেলটা আমরা জানব। আচ্ছা, তাহলে এখন ডাক্তারের সন্দেহ করেন কেন, কখন সন্দেহ করেন, যখন কিছু অনেক সময় দেখা যায় না যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলো না, 50% কেসে কিন্তু অনেক সময় প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে না। তো এইটা একটা বড় মিস করার কারণ। কিন্তু তখনই আমরা যখন দেখবো যে জরায়ু ফাঁকা, জরায়ু খালি, কিন্তু তার ডেট পার হয়ে গেছে 6 সপ্তাহ প্রেগনেন্সি, জরায়ুর ভিতরে কিছু নাই, তখন সন্দেহ হবে তো, হবে না? হবে। তখনই আমরা বিটা ইসিজি করব। বিটা ইসিজি করলে আমরা 100% শিওর হয়ে যাচ্ছি যে প্রেগনেন্সি কোথাও না কোথাও আছে, কিন্তু জরায়ুতে নাই। এবং রোগী বলছে কি, যে আমার একটু ব্লিডিং হচ্ছে, অথবা তার ব্যথা হচ্ছে, অথবা সে রক্তশূন্য হয়ে যাচ্ছে। তাহলে ইতিহাস এবং আমরা এক্সামিন করে আমরা যেটা পাবো সেটা মিলিয়ে তো আমাদের একটা ডায়াগনোসিসে আমরা পৌঁছাবো, তাই তো? তাহলে আমরা কি সাধারণত কি করি, হাইয়েস্ট কতদিন পর্যন্ত একটোপিক প্রেগনেন্সি, জরায়ুর বাইরে প্রেগনেন্সি ভালো থাকতে পারে? দেখা গেছে 20 সপ্তাহ 22 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে, কিন্তু টিউবে না। টিউবে যদি আসে তাহলে 12 সপ্তাহের মধ্যেই ফেটে যাবে। কিন্তু টিউবের বাইরে জরায়ুর পেছনে যদি কখনো বাচ্চা এসে থাকে, আমরা এমনও পেয়েছি যে 16 সপ্তাহ 12 সপ্তাহের উপরে বেবি কিন্তু ওখানে ফুলটা অবস্থান নিয়েছে এবং বাচ্চাটা বেড়েছে। এটা কিন্তু পাওয়া যায়, একেবারে যে পাওয়া যায় না তা না। এই জন্য একটা কঠিন বিষয় এবং একটা জটিল বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করছিলাম। তাহলে চিকিৎসা আমাদের কি হলো, যে আমরা তাকে হয় কোনো ওষুধ দিয়ে করতে পারবো যদি সেটা ছোট থাকে, বাস্ট না হয়ে যেয়ে থাকে। আর যদি বাস্ট হয়ে যায়, ব্লিডিং হয়, তাহলে আমরা ল্যাপারোস্কোপি করতে পারি। ল্যাপারোস্কোপি করে আমরা টিউবটাকে, যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেই টিউবটা আমরা কেটে ওই জায়গাটা আমরা সেলাই দিয়ে রক্ত বের করি। এবং যে একটোপিক প্রেগনেন্সি যে থলিটা আছে, স্যাকটা, হ্যাঁ, প্রেগনেন্সি যে থলি, এবং সেটা যে প্লাসেন্টা, ছোট্ট একটা প্লাসেন্টা, অনেক সময় ছোট বেবিও পাওয়া যায়, ফিটাস বলি আমরা, ছোট্ট, এটা পাওয়া যায়, ওটাকে আমরা বের করে নিয়ে আসবো। আর যদি আমরা ল্যাপারোস্কোপি না থাকে আমার, তাহলে আমি কি করতে পারি, পেট কাটতে হবে, এমার্জেন্সি তো, তখন পেট কেটেই কাজটা করতে হবে। এখন থেকে এই 10 বছর আগে অনেকে আমরা ল্যাপারোস্কোপি শুনি নাই, তখন আমরা পেট কেটেই করেছি।
এবং এমনও অবস্থা হতে পারে যে ল্যাপারোস্কোপির মেশিন রেডি করা নেই, রোগী খারাপ, তখন তো আমাকে ল্যাপারোস্কোপি মেশিনের জন্য ওয়েট করা যাবে না, তাই না? এই জন্য সঙ্গে সঙ্গে পেট কেটে আমরা কি করব, রক্তটা বের করে যে জায়গাটা ফেটে গেছে ফেটে জায়গাটা আমরা সেলাই দিয়ে দিব। এর জন্য আমাকে টিউবটা হয়তো বাদ দিতে লাগতে পারে। হ্যাঁ, তাহলে আমি কি বললাম যে টিউব যদি আমরা বাদ দিই তাহলে আর একটা টিউব থাকছে, আর একটা ডিম্বাশয়ও থাকছে, ডিম্বাশয় আমরা ফেলছি না, তাহলে রোগীর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। এটা যেন আমরা কখনোই না বুঝি যে একটা একটোপিক হলে আর বাচ্চা হবে না, এটা যেন আমরা ভুলেও চিন্তা না করি। কারণ এটা একটা মায়ের জন্য একটা খুব কষ্টের খবর যে আমার একবার একটিপিক হয়েছে, আমার একটা বাচ্চা হবে না আর কখনো। এটা কিন্তু ধারণার থেকে আমাদের পাল্টে আমাদের সঠিক ধারণায় আসতে হবে। তাহলে ফ্যালোপিয়ান টিউব একটা যদি আমরা ফেলে দিতে হয় তাহলে আর একটা ডিম্বাশয় থেকে যাচ্ছে, ডিম্বাশয় থেকে ডিম তৈরি হচ্ছে এবং আবার উনি বাচ্চা নিতে পারছেন এবং মা হতে পারবেন। এটা আমরা কঠিন মেসেজটা আমরা জানলাম। এখন কতদিন পরে আমরা বাচ্চা নিতে পারবো এটা তো জানা দরকার, তাই না? কতদিন পরে? সেটা হলো 3 মাস অপেক্ষা করে, যে কোনো অ্যাবর্শনের পরে কিন্তু আমরা 3 মাস অপেক্ষা করতে বলি, তাই না? 3 মাস পরে তিনি আবার বাচ্চা নিতে পারবেন। তাহলে আমরা যে যে কারণে হয় একটোপিক সেটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, যেরকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা কোনো ইনফেকশন যাতে বেশি দিন না থাকে কারো, সেটা আমাদের খেয়াল করতে হবে, তাই না? এটা অনেক খেয়াল করা। আর এবং এই যে আগে অপারেশনগুলো কোন হাতে হয়েছে, অপারেশনের পরে ঠিকমতো তিনি ওষুধগুলো খেয়েছেন কিনা, এটা আমাদের দেখা দরকার। আর বারবার এমআর ডিএনসি বা যেগুলো বিনা কারণে আমরা যেন না করতে যাই, যে আমরা প্ল্যান ওয়েতে প্রেগনেন্সি নেই, তাহলে কিন্তু আনপ্ল্যানের জন্য আমাদের এই এমআর বা ডিএনসি করতে যাওয়া লাগছে না। এটা কিন্তু খেয়াল করা আমাদের দরকার। আইইউসিডি আমরা কখন পড়বো, যা না পারতেই যদি ওরাল পিল কেউ না খেতে পারি তাহলে আইইউসিডিতে যাব। কারণ আইইউসিডি পড়লে কি হয়, আইইউডি পড়লে কি হবে, চান্সেস অফ একটোপিক প্রেগনেন্সি বেশি থাকবে। তাহলে আজকে আমরা জানলাম যে আইভিএফ রোগীদের হতে পারে। আর একটা কাদের হবে, যাদের আমরা ইনফার্টিলিটি মানে বাচ্চা আসে না, সে চিকিৎসা করাচ্ছি, এইসব রোগীরা কিন্তু ভুগে থাকেন। তো আজকে আমরা আলোচনার বিষয় যেটা ছিল মোটামুটিভাবে আমরা কমপ্লিট করেছি। যে আমাদের আজকে বিষয় ছিল একটোপিক প্রেগনেন্সি, মানে জরায়ুর বাইরে বাচ্চা আসলে আমরা কি করব, কি হয়, কেন হয়, কি করে আমরা না হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। আর আমি একটু কথা বলবো যে আমাদের যাদের আমরা রক্তের গ্রুপ জানি না, আমরা যেন সবাই আমরা রক্তের গ্রুপটা জেনে নিই। নিজের রক্তের গ্রুপটা জানা খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? যেহেতু যদি নেগেটিভ হয় বা আমার ফ্যামিলির সঙ্গে না মেশে, তাহলে যে কোনো কারণে হোক, সেটা একটোপিক হোক আর আমার রোড অ্যাক্সিডেন্ট হোক, তাই না, আমার তো লাগছে, তাহলে আমরা রক্তের গ্রুপটা জানাটা ভীষণভাবে প্রয়োজন। তো আশা করি আপনারা সবাই আমার আলোচনায় অংশগ্রহণ যারা করেছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আশা করব আপনারা আমাকে প্রশ্ন করবেন, এবং যদি আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো এখনই, যদি আমি কোনো কারণে না পারি তাহলে আমার মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমি সবাইকে সর্বশেষে অনুরোধ করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত হবেন। এখন থেকে আমার লাইভগুলো আমি চেষ্টা করব বেশিরভাগ ইউটিউবে আসার জন্য। সবাইকে সঙ্গে থাকার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক শুভেচ্ছা, এবং আপনাদের জন্য সবাইকে অনেক ভালোবাসা রইল আমার সঙ্গে থাকার জন্য এবং যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ সবাইকে।